হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৈদিক সাহিত্য নিয়ে, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বেদের যে ভূমিকা বা বেদের কি গুরুত্ব রয়েছে, বেদ আমাদের কিভাবে সাহায্য করে ইতিহাস রচনা করতে, তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা WBSCO ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 1-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুর হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটাও বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা, এবং তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস। ঠিক আছে, তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি হাই কোয়ালিটি নোটস, এছাড়া 100% কমন সাজেশন। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করি। তো দেখো, বৈদিক সাহিত্য আমরা আগের ক্লাসে সোর্সেস নিয়ে আলোচনা করেছি, উপাদান নিয়ে। ঠিক আছে, বা সোর্সেস কাকে বলে? তো সোর্সেস কয় ধরনের? সোর্সেস দু ধরনের। কি কি? এক হলো লিখিত উপাদান বা যেটাকে বলে সাহিত্যিক উপাদান, এক হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তো এই যে লিখিত উপাদান অর্থাৎ যে উপাদানগুলিকে আমরা লিখিত আকারে পেয়ে থাকি এগুলোকে যে সাহিত্যিক উপাদান বলে, এই সাহিত্যিক উপাদানকে আবার দুভাগে ভাগ করা হয়। কি কি? এক হলো দেশীয় সাহিত্য, যেগুলো দেশেই রচনা হয়েছিল, এবং আর এক হলো কি বিদেশি সাহিত্য। ঠিক আছে, তো দেশীয় সাহিত্যের মধ্যে আবার বৈদিক সাহিত্য পড়বে। ঠিক আছে, বা বেদ পড়বে। ঠিক আছে, তো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক ইতিহাসের মধ্যে বেদের গুরুত্ব নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো দেখো, এক্ষেত্রে কি বলা হয়েছে যে ভারতের প্রাচীনতম সাহিত্য বৈদিক সাহিত্য। ঠিক আছে, একেবারে প্রাচীনতম সাহিত্য বা বলা যায় প্রাচীনতম লিখিত উপাদান হলো বেদ। ঠিক আছে, তো এগুলি মূলত ধর্মীয় স্রোত, যজ্ঞ কেন্দ্রিক মন্ত্র ও আচার বিধির সংকলন হলেও এর মধ্যে প্রাচীন আর্য সমাজের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনের নানা দিক প্রতিফলিত হয়েছে। তো এই যে প্রাচীনতম সাহিত্য বেদ, আমরা সবাই জানি বেদ কয় ধরনের? বেদ 4 ধরনের বা 4টি বেদ রয়েছে আমাদের। কি কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং কি অথর্ববেদ। তো প্রকৃতপক্ষে এই যে বেদগুলি রয়েছে এই বেদগুলি মূলত বিভিন্ন হচ্ছে যে মন্ত্রের সংকলন। ঠিক আছে, তো বিভিন্ন মন্ত্রের সংকলন হলেও এই বেদগুলি থেকে আমরা প্রাচীন ভারতের বা বলা যায় যে প্রাচীন আর্য সমাজের রাজনৈতিক, সামাজিক, ঠিক আছে, এছাড়া অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনযাপন সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, অর্থাৎ ইতিহাস রচনা করতে পারি। তো তাই প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই বৈদিক সাহিত্য এক অমূল্য উৎস, বা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বেদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেমন দেখো, ঋগ্বেদ থেকে আমরা কি কি জানতে পারি? ঋগ্বেদ সম্পর্কে বলা যায় যে ভারত তথা সমগ্র বিশ্বের প্রাচীনতম ধর্মগ্রন্থ। এই যে ঋগ্বেদ রয়েছে এই ঋগ্বেদ কেবলমাত্র ভারতেরই নয়, সমগ্র বিশ্বের এক প্রাচীনতম ধর্মগ্রন্থ। ঠিক আছে, তো এই ঋগ্বেদের রচনা কাল হলো কত? 1500 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঠিক আছে, তো এই ঋগ্বেদের মোট 10টি মণ্ডল রয়েছে, অর্থাৎ 10টি অধ্যায় রয়েছে, এবং এছাড়া কতটি শ্লোক রয়েছে? 10,580 শ্লোক রয়েছে। ঠিক আছে, তো ঋগ্বেদ থেকে আমরা কি কি জানতে পারি? তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ঋগ্বেদ থেকে সপ্ত সিন্ধু অঞ্চলের আর্যদের বসতি স্থাপন, এছাড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে পরিচয় পাওয়া যায়। ঠিক আছে, এই যে ঋগ্বেদ রয়েছে এক প্রাচীনতম ধর্মগ্রন্থ, এই ঋগ্বেদে কিন্তু একাধিক বা বলা যায় যে 10টি মণ্ডল রয়েছে এবং একাধিক শ্লোক রয়েছে, প্রায় 10,580 শ্লোক রয়েছে। ঠিক আছে, এবং এই ঋগ্বেদ থেকে আমরা কি কি জানতে পারি? তো ঋগ্বেদ থেকে আমরা মূলত সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যদের যে বসতি স্থাপন, বিশেষ করে তাদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় কার্যকলাপ সম্পর্কে জানতে পারি।
তবে এই যে ঋগ্বেদের 10 রাজার যে যুদ্ধ রয়েছে, এই 10 রাজার যুদ্ধ হলো এক অন্যতম গুরুত্বপূর্ণ তথ্য বা ঘটনা, ঠিক আছে। তো ঋগ্বেদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা হলো 10 রাজার যুদ্ধ সম্পর্কে আলোচনা। সুতরাং ঋগ্বেদ থেকে আমরা কি কি জানতে পারি তা আমরা আলোচনা করলাম। এবারে আমরা আলোচনা করব সামবেদ নিয়ে, ঠিক আছে। তো দেখো সামবেদ থেকে কি কি জানা যায়। তো বলা হয়েছে যে সামবেদ হলো একাধিক সঙ্গীত ও মন্ত্রের সংকলন, ঠিক আছে। তো বলা হয়েছে যে সঙ্গীত বা মন্ত্রগুলিকে সুর বা তালে লেখা রয়েছে। তো সামবেদ থেকে একাধিক সঙ্গীত বা বলা যায় যে মন্ত্রের কথা জানা যায়, এবং এই যে মন্ত্র বা সঙ্গীতগুলি সেগুলি আবার সুর বা তালে লেখা রয়েছে, ঠিক আছে। তো সামবেদ থেকে মূলত একাধিক মন্ত্র সম্পর্কে জানা যায়। তারপরে রয়েছে যজুর্বেদ। তো এই বেদ থেকে আমরা কি কি জানতে পারি। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই বেদ মূলত যজ্ঞ বা বলিদান সম্পর্কিত মন্ত্র ও নিয়মাবলী নিয়ে গঠিত। তো যজ্ঞ কিভাবে করতে হয় বা যজ্ঞের নিয়মাবলী, বলিদানের নিয়মাবলী, এই সমস্ত কিছু তথ্য কোন বেদ থেকে জানা যায়। তো এই সমস্ত কিছু তথ্য যজুর্বেদ থেকে জানা যায়। এছাড়া লাস্ট হলো অথর্ব বেদ। তো এই বেদ থেকে কি কি জানা যায়। তো বলা হয়েছে যে এই বেদে দৈনন্দিন জীবনের নানা দিক, যেমন চিকিৎসা, জাদুবিদ্যা এবং অন্যান্য সাধারণ বিষয় নিয়ে মন্ত্র রয়েছে। চিকিৎসা বা জাদুবিদ্যা সম্পর্কিত মন্ত্র রয়েছে কোথায়, অথর্ব বেদে। সুতরাং বলা যায় যে এই যে বেদ, এই বেদ আমাদের বা বৈদিক সাহিত্য আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনা করতে কিন্তু যথেষ্ট সাহায্য করে। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় সাহিত্যিক উপাদানগুলির মধ্যে বেদের গুরুত্ব কিন্তু যথেষ্ট, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদিক সাহিত্যের গুরুত্ব নিয়ে, ঠিক আছে। তো আজকের আলোচনা ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।